আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গুনিয়াজুরি হাওর। এক পাশে নবীগঞ্জ, আরেক পাশে হবিগঞ্জ সদর, আরেক পাশে বানিয়াচং, আরেক পাশে বাহুবল। এই চারটা যে উপজেলা রয়েছে সেই চারটা উপজেলা মানে হবিগঞ্জের এই চারটা উপজেলার মধ্যেই কিন্তু এই গুনিয়াজুরি হাওরটা। এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা শুকিয়ে গেছে। এক সময় আপনি যখন দেখবেন বর্ষাকালে তখন এই জায়গাটা কিন্তু পুরোটাই পানি থই থই করে এবং অনেক দূর পর্যন্ত পানি উপরে উঠে আসে। এখানেই কৃষিকাজ করেন আমাদের কৃষকরা। একটা সবচেয়ে বড় যে দুঃখের বিষয়, সেই দুঃখের বিষয়টা হচ্ছে যখন পানি থাকে তখন কৃষিকাজ হয় না, কিন্তু যখন এই যে কৃষিকাজের মৌসুম এই নভেম্বর মাসের সময়টা থেকে শুরু করে পরবর্তী 3-4 মাসে যে কৃষিকাজের মৌসুম, এই সময়টাই পানি থাকে না এই হাওরে। আমরা হাওর বলতেই জানি যে অনেক বেশি পানি, কিন্তু সেই জায়গাটা থেকে আমরা এতটাই পিছিয়ে আছি। এবং এই হাওর অঞ্চলের কৃষি ব্যবস্থা নিয়ে আজকে আমরা কথা বলবো এখানকার বিভিন্ন মানুষের সঙ্গে, কৃষকের সঙ্গে। এখানকার স্থানীয় প্রতিনিধি এবং স্থানীয় অ্যাসেট হবিগঞ্জ নামে একটি সংগঠন কাজ করছে এই কৃষকদের নিয়ে, তাদের সাথে কথা বলবো। এই বিষয়গুলি আমরা জানবো। এই হাওর অঞ্চলে, এই হবিগঞ্জের হাওর অঞ্চলের কৃষি ব্যবস্থার কোন অবস্থায় তারা আছে, আসলেই তারা ভালো আছে নাকি খারাপ আছে, সেই ভালো খারাপের বিষয়গুলি আমরা আজকের এই আয়োজনের মধ্য থেকে জানতে পারবো এবং আপনাদেরকে আসলে জানাতে চাই যে এই হাওর অঞ্চলের কৃষি ব্যবস্থা কোন অবস্থায় আমরা নিয়ে এসেছি এবং এখন আমাদের কি করা দরকার এবং সেই করার জন্য কি বিষয়গুলি, কোন পদক্ষেপগুলি নিলে, সরকারি বেসরকারি কোন সম্মিলিত প্রয়াসগুলি নিলে এই অবস্থান থেকে আমরা উত্তরণ পেতে পারবো, সেই বিষয়গুলি আজকে আমরা জানব। তো আমাদের সাথে থাকুন, রূপালী বাংলাদেশ ডিজিটালের সঙ্গে থাকুন এবং জানতে থাকুন যে আসলে কি কি ঘটনা ঘটতে যাচ্ছে। আমরা 28, 29, এরপরে 8 নম্বর বিটলম, টুপা, ফসুয়াল, বুড়ো, এগুলো আমরা চিনতাম। আমরা এখন 92, 84, 67, এগুলা 3, এই মোটা 3, 5, 8 এগুলো আমরা এখন চিনি। এগুলা ফলনও ভালো হয় এবং ধান বেশি হয় জমিনে। আমরা প্রয়োজন বেশি, আমরা ভালো বীজ পাওয়ার জন্য আমরা পাইতেছি না। গৃহস্থী করতে গিয়ে 1 নম্বর বীজ, আমরা বীজের জন্য আমরা একটু অভাব আছি। ভালো বীজ হইলে ভালো ফসল হওয়ার কথা। আর কি কি সমস্যা? এরপরে সমস্যা আমাদের ওই যে এই ধানটা তুরের সময়, তুর বাড়িবার সময় ওই ধানটা ব্রাশ মারিয়া নিচে মুখে দাবিয়ে যায়, ধানটা হাসায় না। এরপরে একটা আছে কারণ ফুকা হয়, ওই ধানটা ফাঁকবার সময় চাপে জ্বলিয়া যায়, ডেঙ্গা সহ জ্বলিয়া চাই যায়, হাঁস থাকে না ধানের। ওইটার বিপরীত ওষুধের ব্যবস্থা আমরা পাইলে আমরা সুবিধা হইব। এটার কোনো ওষুধ আমরা বিকল্প আমরা জানছিও না, পাইছিও না। আমরা চাই এগুলো বিভিন্ন কোম্পানির মাধ্যমে আমরা ওষুধ কিনে আনি, খরিদ করে আনার পরে এই ওষুধে কাজ করে নাই, অনেকে ওষুধে কাজ করে নাই। এই বিধায় আমরা একটু অতভাগ, মানে আমরা ভোগান্তি। সরকারের কাছে আমরা এইটি আবদার জানাই যে কোম্পানিগুলোরে ভালো ওষুধ দেওয়ার জন্য হেল্প করতাম, আর এটা যারা ওষুধ ভালো ওষুধ বিক্রি করে না তাদের মধ্যে একটা আইনত ব্যবস্থা করার দরকার। এগুলো আমাদের দাবি, কৃষকের দাবি। অন্য ধরনের বীজ আসিল, সীতার দ্বারা ফসল থেকে ওই যে নতুন একটা ফসল আইছে তার দিছুন তারা, ই ধানের ফসল খুব ভালো হয়েছে। তখন হইল আমরা তো পাইছি, যে তো আমরা পাই, আমরা এর মধ্যে লাভবান হইতেছি। ওখন আমরা যে অন্য দেশ আছে, অন্য দেশেরা যারা অন্য গ্রামও আমরা আছে, এই বীজটা যেমন হেরা দ্রুত তাড়াতাড়ি পায়, এটা থেকে সরকারের থেকে যেন উদ্যোগ নেওয়া হয় যে এই বীজটা অতি সহজে তারা পাইলে তারও যেন ফলন ভালো হয়। এদিকে এটা আমার আবদার আর কি। আমাদের যে এখানে নতুন অ্যাসেট হবিগঞ্জ নামে একটা এনজিও আছে, ওনারা আমাদেরকে ভালো বীজ দিচ্ছেন। আজকে 3-4 বছর ধরে আমরা মোটামুটি ভালো ফলন পাইতেছি। তারপরে আমাদের যারা আত্মীয় স্বজন আরও আছে, আমরা আশা করবো ওনারাও এই বীজগুলা পাইতো। আর সরকারের কাছে আমাদের আবেদন হইল যে আমরা
ওনারা যেন ওই বীজগুলা আমাদের যারা আত্মীয় স্বজন আশেপাশে গ্রামে আছে ওনারা যেন পান। আর বিশেষ করে আমাদের আরেকটা অসুবিধা হচ্ছে ওষুধ, যে ওষুধগুলা বাজারে আসছে এগুলো অনেক ভেজাল। এগুলা যে সরকার এগুলা পদক্ষেপ নিত, যেগুলা ভালো ওষুধগুলো আমরা পাই, এইটা যেন ব্যবস্থা নেওয়া হয়। আর বাকি ভেজাল ওষুধগুলোর ব্যবস্থা যেন সরকার নেয়। এই গুঙ্গাজুরি হাওরের মধ্যে আমাদের গ্রাম সাধুপুর, সিমেরগাঁও, সৈদাবাদ 3টা গ্রাম মিলিয়া এই হাওরের মধ্যে আমরা কৃষি কাজ করি। আগে আমাদের এখান মাঝে বুড়ো, পশু, টুপা, লাখাইয়া বিভিন্ন জাতের দেশীয় ধান ছিল। ইদানিং 2020 সালে এসেট কর্তৃক, জাপানি প্রজেক্টের এসেট কর্তৃক মোহাম্মদ জাফর ইকবাল সাহেবের সহায়তায় তারা আমাদেরকে কিছু দান দেন। চৈত্র মাসের যে সময় ধানের মধ্যে ফুল আসে, তখন আমরা বিজনা নদী, গুঙ্গাজুরি হাওরের যে বিজনা নদী শুকাইয়া যায়, শুকানির কারণে ফুলের সময়, ধান যে সময় শুনা লইব ওই সময় আর ধানের মধ্যে পানি আর দেওয়া হয় না। তারা আমাদের জাপানি সংস্থার প্রচেষ্টায় গুঙ্গাজুরি কেন 1.5 কিলোমিটার, আমাদের সৈদাবাদ গ্রাম হইতে 1.5 কিলোমিটার পূর্ব দিকে যে রাস্তাটা নির্মাণ করা হইল, এটার সাইডে দিয়ে খাল খনন করা হয়। এখন আমরা ওই গুঙ্গাজুরি নদী হইতে পানি উত্তোলন করিয়া পাওয়ার পাম্পের সাহায্যে এই খালের মাঝে পানি জমা করিয়া রাখছি। আর যে সময় চৈত্রিক মাস আসে, যে সময় গুঙ্গাজুরি নদীর মাঝে পানি থাকে না, ওই সময় এই খালের পানি দিয়া ধানের মাঝে ফসল এর মধ্যে আমরা পানি দেওয়া আশানুরূপ ফলন পাই। কৃষকের সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ে কী ধরনের পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে তা নিয়ে কথা হয় বানিয়াচং উপজেলার 9 নং পুকুরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের সঙ্গে। অগ্রহায়ণ মাস থেকে শুরু হয় কৃষিকাজ। চৈত্র মাস আসলে ফাল্গুন মাসের শেষ দিকে পানি শুকাইয়া যায়। তখন কৃষকদের একটি মূল সময়, যেটা বুড়ো জমিতে হাওরে পানির অভাবে, পানি না থাকার কারণে অনেকটাই ফসলাদি বেগাতে ফসল ফলাতে গিয়ে পানির সমস্যার সৃষ্টি হয়। সেটা দূর করার জন্যে, যেটা অতীতে এবং চলমান খাল খনন, গাং, নদী যেগুলা ভরাট হয়ে গিয়েছে, এগুলাকে খনন করে পুনরায় আগের জায়গায় নিয়ে যাওয়া, যাতে পানি সরবরাহ হয়। এবং বিভিন্ন সময়ে এখন ইলেকট্রিক সর্বত্র যাওয়াতে পাওয়ার পাম্প, যেটা সেলুর মাধ্যমে অনেকটা সেচ দেওয়া হয়। সেটাও আমরা মাননীয় সরকার মহোদয়ের এই চেষ্টা এবং উদ্যোগে আমরা এগুলা সহযোগিতা করে যাচ্ছি ইউনো মহোদয়, ডিসি মহোদয়ের তত্ত্বাবধানে। চৈত্র মাসের শেষ দিকে যখন বৈশাখ মাস আসে, সোনালি ফসল যখন কৃষক গড়ে উঠাবে, তখন দেখা যায় হঠাৎ করে কিছু ঝড় বৃষ্টি হলেই খালবিল ভরাট হয়ে যায়, তখন আবার এই ফসলাদিগুলা নিয়ে যায়। সেটার জন্য বিভিন্ন হাওরে আমাদের এই হাওরে বাঁধ দেওয়ার প্রয়োজন রয়েছে। বর্তমান সময়ে ইউনো মহোদয়ের মাধ্যমে আমি চেয়ারম্যান, সেই হিসেবে প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারদেরকে সমন্বয় করে তাদের কৃষকদের হাতে হাতে সার বীজ পৌঁছে দেওয়া হচ্ছে এবং হয়। সরকার যতই দেওয়া হোক, তারপরেও যদি পাশাপাশি যে আপনাদের যে এনজিও যেগুলো রয়েছে, ওনারা যদি এগিয়ে আসে বা পাশে আসে, আরও অনেকটি কৃষকদের সহায়ক হবে এবং অনেকটা প্রয়োজন রয়েছে। যেমন এখানে অনেক নতুন ধান বীজ এখন মাঠে আসতেছে, যেটা অনেক কৃষকই অবগত না। তাদেরকে ট্রেনিং করানো, তাদের মাধ্যমে এই নতুন ধান বীজ কিভাবে বপন করতে হবে, তারপরে কিভাবে এটাকে পরিচর্যা করতে হবে, সেই দিকে ট্রেনিং দেওয়ানো। সেই দিক দিয়ে যদি আরও তাদেরকে অভিজ্ঞতা সম্পন্ন করা হয়, তাহলে কৃষক জমি তো বাড়তেছে না, কিন্তু জনবল বাড়তেছে। তখন ফসলাদি বাড়ানোর জন্য সেই চেষ্টা করা আমাদের জন্য বা এই ভূমিকাটা প্রয়োজন। হবিগঞ্জের হাওরে কৃষকদের কী কী প্রয়োজন, এসব নিয়ে কাজ করছে স্থানীয় বেসরকারি সংগঠন অ্যাসেট হবিগঞ্জ। ধানের ফলন, সংকট, উত্তরণের উপায়, সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নিয়ে কথা বলেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। হাওর বাংলাদেশের খাদ্য উৎপাদনের 8 ভাগের 1 ভাগ আসে হাওর থেকে। আমরা ব্রির কাছ থেকে যে তথ্যটা পাইলাম যে এই 28 অনেক আগের ভ্যারাইটি,
এটা এখন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গেছে, যার কারণে 28-এর জমিতে প্রচুর রোগাক্রান্ত হয়, যার কারণে ফলন আরও কমে যাচ্ছে। তো আমরা তাদের ব্রির কাছ থেকে তাদের পরামর্শ নিয়ে তাদের কিছু শর্ট ডিউরেশন ভ্যারাইটি আছে স্বল্প জীবনকালের, ব্রি 84, ব্রি 88, ব্রি 67, এই 3টা ভ্যারাইটি আমরা চুজ করলাম যে এইটা যদি আমরা নতুন একটু টাইমিং হেরফের করে তাদেরকে দিয়ে যদি চাষ করাই, তাহলে আগাম বন্যারও আগে কৃষকরা ফসল ঘরে তুলতে পারবে। তাহলে কৃষকরা অ্যাটলিস্ট খাবারের ধানটা অন্তত সারা বছরের জন্য নিরাপদ হয়ে যাবে। আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিলাম এই প্রকল্পের আওতায়, বিনামূল্যে বীজ দিলাম, বিনামূল্যে সার দিলাম। দেওয়ার পরে প্রথম বছরেই দেখা গেল যে যেখানে 28 কৃষক চাষ করে সর্বোচ্চ 11 মণ ফলন পাইতো, সেই জায়গাতে ব্রি 88 চাষ করে কৃষকরা 26 মণ পর্যন্ত ফলন পাইল বিঘা প্রতি। কৃষকের কাছে এটা একটা স্বপ্নের মতো ধরা দিল। লং ডিউরেশনের কৃষকরা যেটা করতো 29, মোটামুটি 18 থেকে 22 মণ পর্যন্ত ফলন পাইতো, এইটার রিপ্লেসমেন্ট হিসাবে আমরা ব্রি 79, ব্রি 89 এবং ব্রি 92 নামে 2টা জাত তাদের কাছ থেকে আমরা নিলাম। এইটা দেখা গেল যে 29-এর চেয়েও 2-4 দিন আগে কাটতে পারে কৃষক, এবং বিঘা প্রতি গড়ে 25 থেকে 30 মণ পর্যন্ত ফলন পাইল। কিন্তু আমরা ব্রি থেকে জানলাম যে তাদেরও হাইব্রিড ভ্যারাইটির বীজ আছে, এবং এই বীজগুলো বাজারে যে বীজ পাওয়া যায় তার চেয়েও অনেক বেশি ফলনশীল। আমরা পরীক্ষামূলকভাবে আমাদের নতুন প্রকল্প এলাকা যেখানে আছে পুকুরা ইউনিয়নে, এখানে ব্রি হাইব্রিড 3, ব্রি হাইব্রিড 5 এবং ব্রি হাইব্রিড 8, এই 3টা জাতের ভ্যারাইটি আমরা কৃষকদের মধ্যে বিনামূল্যে এই বীজগুলো বিতরণ করি। এবং ফলাফল হিসাবে যেখানে ধরেন এই এলাকায় বাজার থেকে কিনা হীরা, জনকরাজ, এরপরে আপনার নাফকো, কৃষিবিদ, এই বীজগুলোর তুলনায়ও প্রায় 20 থেকে ক্ষেত্র বিশেষে 30% বেশি ফলন তারা পাইতেছে। যেহেতু আমাদের খাদ্য নিরাপত্তা এই দেশের একটা বড় ফ্যাক্টর, এবং প্রতি বছর হাজার হাজার কোটি টাকা খাদ্য আমদানিতেও ব্যয় করতে হয়, সুতরাং আমাদের প্রোডাকশন বাড়ানোর ক্ষেত্রে ব্রির যে সফলতাগুলো আছে, ভালো ভালো জাতগুলো যেগুলো তারা উদ্ভাবন করছে, এইগুলো যাতে কৃষকের মাঝে দ্রুত ছড়াইয়া দেওয়া যায়, এই উদ্যোগটা আসলে গ্রহণ করা এখন সময়ের দাবি। পাশাপাশি এই সেচের সুবিধাটা নিশ্চিত করার জন্য বিশেষ করে খালগুলো যে ভরাট হয়ে গেছে এগুলো পুনঃখনন করা, বিল যে ভরাট হয়ে গেছে এই বিলগুলো এবং ডুবাগুলো খনন করার উদ্যোগ খুব জরুরি ভিত্তিতে নেওয়া দরকার। ভালো বীজেরও যোগান দিতে হবে, এবং ইদানিং জলবায়ু পরিবর্তনের ফলে কৃষকের জমিতে কিন্তু পোকামাকড় সহ রোগবালাইয়ের আক্রমণটা অনেক বেশি হচ্ছে। এখন এই রোগবালাই যখন হয়, এই রোগবালাইয়ের সময় বাজার থেকে যে ঔষধগুলো কিনে নিয়ে আসে, অনেক সময় দেখা যায় যে এই ওষুধগুলো একাধিকবার প্রয়োজনের চেয়েও বেশি মাত্রায় ব্যবহারের পরেও বেশি কার্যকর না ঔষধগুলা, পোকামাকড়ের আক্রমণ থেকেই যায়। এই জায়গাটাতেও আমি মনে করি সরকারের খুব নজরদারি, কড়া নজরদারি করা দরকার। এটা তো সারা বছর লাগবে না, বিশেষ করে এই অক্টোবর নভেম্বর থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত এই সময়টাতে এটা সরকার ভেবে দেখতে পারেন যে এনজিওদের, বিশেষ করে ছোট ছোট এনজিও, স্থানীয় পর্যায়ের এনজিওদের বিভিন্ন প্রজেক্টে সম্পৃক্ত করে এই কাজটা সুন্দরভাবে করতে পারে। কিন্তু আমরা সাধারণত দেখে থাকি যে এনজিওদের সিলেকশনের, যদি হোক বা কোনো প্রকল্প হাতে নেয়, এনজিও সিলেকশনের ক্ষেত্রে বড় বড় এনজিওদেরকে সরকার প্রাধান্য দেয়। এটার একটা অসুবিধা হলো, ধরেন বড় একটা এনজিও একটা এলাকার জন্য একটা প্রজেক্ট পাইল, 3 বছরের প্রজেক্ট যদি হয়, 3 বছর প্রজেক্ট পাওয়ার সাথে সাথে তারা একটা প্রজেক্ট অফিস করে, কিন্তু 3 বছর পার হওয়ার পরে এই প্রজেক্ট অফিস গুটাইয়া তারা চলে যায়। তখন আর কৃষকরা কারো কাছে যাওয়ার সুযোগ পায় না, এই মেসেজগুলো যায় না। সেই ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের প্রাধান্য দিয়ে প্রয়োজনে যেখানে স্থানীয় এনজিও নাই সেইখানে হয়তো
জেলাভিত্তিক এনজিওদেরকে নিয়ে এই কাজটা যদি করে, তাহলে এই এনজিওর অবস্থান সারা বছরকে বছর, শতাব্দীকে শতাব্দী হয়তো এই এলাকায় থাকবে। কৃষকরা কিন্তু তাদের কাছে সবসময় যোগাযোগ করতে পারবে এবং এই মেসেজটা সবসময়ই কৃষকরা পাবে, এই সেবাটুকু পাবে। তো আমার জোর সুপারিশ হলো যে কৃষি বিষয়ক কার্যক্রমে এনজিওদের নিয়ে প্রজেক্ট করা দরকার। সরকার সহযোগিতা দিবে, বিভিন্ন প্রজেক্টে সম্পৃক্ত করবে এবং এনজিও সিলেকশনের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি দিবে ওই স্থানীয় পর্যায়ে, বিশেষ করে যে উপজেলায় কাজ, এই উপজেলার এনজিও হইল, না হইলে জেলাভিত্তিক এই জেলায় যারা কাজ করতেছে তাদেরকে যুক্ত করে এই প্রজেক্টে কাজে সম্পৃক্ত করবে। হাওরের ধান নিয়ে শুধু বাংলাদেশ নয়, কাজ করছে জাপানি সংগঠন শেয়ার দ্য প্ল্যানেট জাপান। 38 বছর ধরে বাংলাদেশের কৃষকদের সঙ্গে কাজ করছেন প্রতিষ্ঠানটির প্রধান তেসো সুসুই। কথা হলো তার সঙ্গে। হাওর অঞ্চলে এই যে নতুন বীজ, সেগুলা বেশি ফলন হয়, কিন্তু ডিউরেশনটা অনেক অল্প সময়ের মধ্যে কাটা যায়। ওইরকম মানে বীজ এখনও মানে বড়ি তৈরি করতেছে নতুন নতুন করে। তো সেটা যেন সারা হাওরে সম্প্রসারণে সবার কাছে পৌঁছাইতে পারি, এটা হলো আমার উদ্দেশ্য, মানে টার্গেট। দ্বিতীয়ত হচ্ছে সারা দেশে যেখানে পানির অভাব আছে, তো সেখানে ওই পদ্ধতি একটা হলো বড় না করে রবি ফসলের দিকে নিয়ে যাওয়া, একটা হলো পানি কম ইউজ করা যে পদ্ধতি AWD বলে আমরা। AWD পদ্ধতিতে সারা দেশে যে ধান উৎপাদন করা হোক। জাপান যে গভর্নমেন্ট থেকে বিজ্ঞানীরা এনে এখন ওনার মতো রিসার্চ করতেছে আসলে উৎপাদন বাড়বে কিনা। আমাদের মানে সরকারিকে আরেকটু হয়তো বাড়ার জন্য আমাকে বলতে হচ্ছে, জাপানের সরকারিও হয়তো এইদিকে আরও একটু থাকায় দিতে, সেখানে কোনো ফান্ড দিতে, ওইটা হয়তো বলতে হচ্ছে। দেশের অর্থনীতিতে সবসময় বড় ভূমিকা রেখেছে হাওরের ধান, কিন্তু বর্তমানে কৃষকদের নাজুক পরিস্থিতি, পানি সংকট, ভেজাল পেস্টিসাইড, কৃষি ঋণ সংক্রান্ত সমস্যা রয়েছে। এসব বিষয় নিয়ে কথা বলেছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মিহির কুমার রায়। এখন হাওর অঞ্চলে ডিপটিউবওয়েল কনসেপ্টটা ইট ইজ কমপ্লিকেটেড, কারণ যেহেতু পানির নিচে চলে যায় এক্সট্রিম অঞ্চল, তো সেখানে ডিপটিউবওয়েল দিয়ে চাষ করাটা এটা কোনোভাবেই ফিজিবল না। একটা আছে আপনার পাওয়ার পাম্প, যে নল দেওয়া পাম্প দিয়ে পানির তৈলা, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে চ্যানেল করে এগুলিতে দেয়, তাই না? যে বৃষ্টির উপরে কিন্তু ডিপেন্ড করা যায় না, অন্তত এই ধরনের ফসল ডিপেন্ড করা যায় না। তো যেহেতু বৃষ্টির উপরে ডিপেন্ড করা যায় না, তো সেহেতু আপনার সার্ফেস ওয়াটার যেটা আছে পাওয়ার পাম্প দিয়ে যাবে নদী, খাল, বিলের, আরেকটা আছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, তাই না, সাবসার্ফেস। এখন যে সমস্ত এলাকাগুলি কম্পারেটিভলি উঁচু, সেখানে ডিপটিউবওয়েল বসার যদি কোনো প্রভিশন থাকে, কারণ ইনসেকটিসাইড গুলো এগুলি মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা বাংলাদেশে তৈরি হয় না, বিদেশ থেকে আসে এবং তারা ডিলারশিপের মাধ্যমে ডিলারদের কাছ থেকে আনে। এখন বাংলাদেশে আসার পর এখানে যখন এটা প্রসেস হয়, সেই জায়গায় যদি এটাকে নিয়ে কোনো কিছু, যেটা আমাদের দেশে সবসময় বেশি হয়ে থাকে, ভেজাল যদি কেউ ঢুকে যায়, তাহলে এইটা এখন এইগুলোর পকেটগুলো খুঁজে বের করা এগ্রিকালচার মিনিস্ট্রির দায়িত্ব। যে আমি যে জিনিসগুলো ইনসেকটিসাইড বা পেস্টিসাইড নিয়ে আসলাম, এইগুলো আমাদের দেশে আইসা তাদের রিকমেন্ডেড যে কাজগুলি করার কথা ডোজ হিসাবে প্রেসক্রিপশন তো আছে, তো সেইটা এইখানে কাজ করবে না কেন পোকা মরবে না? সারের ক্রাইসিস আছে, সার তো ধরেন বাল্ক অফ দিয়ে সার সাবসিডি, এবং এটা অনেকটা ইম্পোর্ট করতে হয়। বাট আমাদের দেশের যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন আন্ডারে যে সারের কারখানাগুলি ছিল, বিশেষ করে আপনার ওই যে আশুগঞ্জ, তারপরে আরও কোথায় কোথায় ছিল, এইগুলো আমার টোটাল নিডের একটা 30% আপনার ফুলফিল করতে পারে, বাকিটা ইম্পোর্ট হয় এবং গভর্নমেন্ট সাবসিডি দেয়। এখন গভর্নমেন্টের সাবসিডি দিচ্ছে, এটা নিয়ে কিন্তু IMF-এর একটা আপত্তি আছে যে গভর্নমেন্টের কত সাবসিডি দিবে, আমরা কবে নিজের পায়ে দাঁড়াবো? তো এই জায়গাগুলিতে যদি রূপান্তর না আনা যায়, তাহলে কৃষক পর্যায়ে কিন্তু এখন সারের দাম, গভর্নমেন্ট আগে ইউরিয়া সার ছিল বোধহয় 18 টাকা কেজি, এরপরে বোধহয় 25 না 24 করে দিয়েছে। তো এটা তো গ্রাজুয়ালি বাড়বে, কারণ এর চেয়ে বেশি, আর যদি সাবসিডি তুলে দেয় 80 টাকা হবে। তো গভর্নমেন্ট যে সাবসিডিটা দিচ্ছে, ওকে, এখন গভর্নমেন্টের সক্ষমতা উপরে ডিপেন্ড করে
ইন্টারন্যাশনাল IMF-টা বলতেছে এত সাবসিডি কেন দেওয়া যাবে, এটা উইথড্র করে, যে আমরা যেহেতু খাদ্য নিরাপত্তা জড়িত আমরা এটা উইথড্র করবো না, যেটা মন্ত্রিচার্যও করে নাই, ডক্টর রাজ্জাকও করে নাই, গত সরকারও করে নাই। এই জায়গাটাতে তারা মোটামুটি ধরে রাখছে। আর আরেকটা জিনিস যেটা ছিল, বিশেষ করে এখন হাওড় অঞ্চলের ক্ষেত্রে কিন্তু একই জিনিস প্রযোজ্য, কারণ জিনিসগুলো তো একই প্রক্রিয়া একই চ্যানেলে আসে, তাই না? আর হাওড়ের জীবনটা অনেকটা ভালনারেবল, যদি আপনি বলেন ভালনারেবল ইন দ্য সেন্স দ্যাট, কারণ হাওড়ের বাড়িগুলো দেখবেন অনেক উঁচু উঁচু, পানি যখন ইয়ে হয়ে যায় বর্ষায়, যখন চারদিকে পানি আসে তখন একটা দ্বীপের মতো মনে হয়, বাড়িগুলি উঁচু উঁচু থাকে, তাই না? তো এদের সিচুয়েশনটা অনেকটা ভালনারেবল সিচুয়েশন। নৌকা তাদের একটা ভালো আয়ের পথ, আদার হাঁসপালা, এই পালা সেই পালা যে কতগুলো আছে। এখন এইখানে যদি কৃষিটাকে, এই যে বললাম অল্টারনেটিভ ওয়েতে টেকনোলজিগুলো ডেভেলপড হয়েছে, সেগুলো আপনার পানির উপরে কৃষির চাষ, আপনার তারপরে কচুরি পানের উপরে কৃষির চাষ, নৌকার উপরে কৃষির চাষ, এইগুলো যদি ইনজেক্ট করা যায় এবং কিছু প্র্যাকটিস করা যায়, তাহলে সেই জায়গায় কিছুটা রূপান্তর আসতে পারে। স্যার এখানে ধান তো আর ওইখানে ধানের যে বিষয়টা অল্টারনেটিভ ওয়েতে যেতে হবে। আপনাকে যে সারা জীবন ধানে থাকতে হবে নট নেসেসারি। ইউনিয়ন কৃষি অফিস যেটা আছে, উপজেলা কৃষি অফিস যেটা আছে, এখন তারা কি করতেছে? এখন তারা তো সরকারি চাকরি করে, স্ট্যাটিউটরি বডি। এখন তাদের মধ্যে যারা একটু মোটিভেটেড, যারা কৃষককে নিয়ে ভাবে বা যারা কৃষকের উন্নয়নের চিন্তা ভাবনা করে, সেখানে গিয়ে দেখবেন যে তারাই এইগুলি নিয়ে কিছু কিছু কাজ করতেছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে না, ওরা চাকরি করতেছে, কাজ করতেছে না। মাস গেলে বেতন পাচ্ছি, বছর গেলে ইনক্রিমেন্ট পাচ্ছি, একটা সার্ভিস প্রমোশন পাচ্ছি, কিন্তু ফিল্ড ওয়াইজ নিজেকে কৃষক মনে করে যে আমি কৃষি কর্মকর্তা না, আমি একজন কৃষক, আমি কৃষকের মতো করে কাছি মাথার মধ্যে এই দিয়ে লাঙ্গল দিয়ে মাঠে নেমে গেলাম। এই ধরনের অফিসার তো আপনি খুশি কম পাবেন। ব্যাংকের উপরে মানুষের আস্থা নাই, এই কারণে ব্যাংকের আসলে মানুষের সঙ্গে তাদের কোনো সংযোগ নাই। অর্থাৎ একটা পার্টিকুলার হাওড় অঞ্চলে একটা পার্টিকুলার যদি ব্যাংকের ব্রাঞ্চ হয়, গিয়ে দেখবেন যে ম্যানেজার সাহেব কিন্তু এখানে পশ্চিম নিতে রাজি না, তাকে জোর করে পাঠানো হয়েছে, ডিমোটিভেটেড, যার ফলে হাওড়ে কেউ থাকতে চায় না। এখন আমার প্রশ্ন হলো, যে লোকটার বাড়ি হাওড়ে, তাকে তুমি হাওড়ে পোস্টিং দাও। শুধু ছোটবেলা থেকে বড় হয়েছে হাওড় দেখা, ছোটবেলা থেকে তার জীবন কেটেছে, বাড়িও তার এখানে, গ্রামের বাড়িও এখানে, তো তাকে তুমি এখানে পোস্টিং দাও। পোস্টিংটা তাকে বলো যে তোমার অঞ্চলকে তুমি উন্নয়ন করো, ব্যাংকে টাকা আছে, উন্নয়ন করো। এখন ম্যানেজার সাহেবের যদি আগ্রহ থাকে, তো সেই জায়গায় একটা বিরাট সুযোগ আছে ডেভেলপ করার। যদি ম্যানেজার কৃষি ব্যাংক, যদি তার আগ্রহ থাকে, আর যদি আগ্রহ না থাকে, ফ্যামিলি রাখবে হবিগঞ্জে অথবা ঢাকায়, তার পোস্টিংগুলো বানিয়াচঙে কামিং এন্ড গোয়িং করবে, দেশে কিছু কাজ হবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ধান সম্পর্কে কৃষকদের জানানো, ভালো বীজ ও সার দেয়া, ভেজাল পেস্টিসাইড রোধে পদক্ষেপ নেয়া, সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে এনজিওদের সম্পৃক্ত করা, পানি সংকট রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া এখন সময়ের দাবি। দেশের খাদ্য নিরাপত্তার বড় একটি অংশ আসে হাওড় থেকে, তাই হাওড়ের ধান বাঁচলে বাঁচবে কৃষি, নিরাপদ হবে দেশের মৌলিক চাহিদা।